সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পরাজিত রাজনীতির ভাবাদর্শ অনুসরণকারী রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ বিরোধী অশুভ চক্র অর্থাৎ সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী পাশাপাশি জঙ্গি গোষ্ঠী সম্মিলিতভাবে যে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল ছাত্র আন্দোলনের উপর ভর করে পুরো বাংলাদেশটাকে প্রায় একটা ধ্বংসস্তূপের কাছাকাছি নিয়ে গিয়েছিল। তাদের এই অপকর্মের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অপতৎপরতার কিছু তথ্য জানাজানি হয়েছে বিশ্বস্ত কয়েকটি সূত্রের মাধ্যমে। যেমন একটি সূত্র বলছে ছাত্র আন্দোলনের সূচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্ধনে এবং উৎসাহে। যখন হাইকোর্ট থেকে অ্যাপিলের রায় ঘোষিত হলো, অর্থাৎ এর আগে সরকারের নির্বাহী প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোটা প্রথা বাতিল করা হয়েছিল, সেই প্রজ্ঞাপন বাতিল করে হাইকোর্ট কোটা প্রথা পুনর্বহালের যে রায় দিয়েছিল, এই রায়ের সংবাদটি জানার সাথে সাথেই ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর, গণ অধিকার পরিষদের নেতা, তাকে টেলিফোন করে বলল অতি সত্বর তার সাথে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যাতে নূর দেখা করে। কোথায় দেখা করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্থানের কথা বললেন সেটি হলো গণস্বাস্থ্যনগর হাসপাতাল। যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে নূর গণস্বাস্থ্যনগর হাসপাতালে উপস্থিত হলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন। সেই সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নূরকে বললেন যে হাইকোর্ট থেকে যে অ্যাপিলের রায় ঘোষিত হয়েছে, অর্থাৎ সরকারের কোটা প্রথা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে আগের কোটা প্রথা পুনর্বহালের যে রায় হাইকোর্ট দিয়েছে, এই সম্পর্কে তুমি কি কিছু জানো? ভিপি নূর অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর জবাবে বলেছে যে হ্যাঁ জানি। তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস নূরকে প্রস্তাব দিলেন যে এখন ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা প্রথা বাতিলের আন্দোলন করতে হবে। এটা কি সম্ভব? ভিপি নূর অর্থাৎ সাবেক ভিপি নূর জবাব দিয়েছে যে হ্যাঁ সম্ভব। আমার সাথে যারা 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, তাদের মূল যে শক্তিটা সেটা এখন আর আমার সাথে নেই। এরা আলাদা হয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে, যে সংগঠনটি জামায়াতের এজেন্ডা পালনের কাজ করে থাকে। এই গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতাদের আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করার জন্যে আমি বলতে পারি, আমার ধারণা তাদের যদি আমি এই প্রস্তাবটি দেই, তারা প্রস্তাবটি লুফে নেবে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে ঠিক আছে, আগামী দিন গণতান্ত্রিক ছাত্র শক্তির কয়েকজন নেতাকে নিয়ে এই জায়গাতেই তুমি উপস্থিত হবে, আমিও থাকব। তাদের সাথে সরাসরি তুমি আমি মিলে কিভাবে কোটা বিরোধী আন্দোলন আবার নতুন করে শুরু করা যায়, এর একটি পরিকল্পনা প্রণয়ন করব। সাবেক ভিপি নূর ডক্টর ইউনূসের এই প্রস্তাবে সম্মত হলো এবং সে সেই গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বেরিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তির মূল নেতা যারা
যাদের সম্পর্ক জামায়াতে ইসলামের সাথে খুবই ঘনিষ্ঠ, তাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করল। তারাও উৎসাহিত বোধ করল আন্দোলন শুরু করার ব্যাপারে। প্রেক্ষিতে নূর তাদের বলল যে আমার সাথে আগামী দিন গণস্বাস্থ্যনগর হাসপাতালে যেতে হবে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন। সেখানে বসেই আমরা কিভাবে আন্দোলনের সূচনা করা যায় এবং আন্দোলন সূচনা করে আন্দোলনটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে একটি পরিকল্পনা আমরা প্রণয়ন করব। গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা নূরের এই প্রস্তাবে রাজি হলো। পরের দিন নূর গণতান্ত্রিক ছাত্রশক্তির যে নেতারা রাজি হয়েছে তাদের নিয়ে গণস্বাস্থ্যনগর হাসপাতালে উপস্থিত হলো। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থেকেই উপস্থিত ছিলেন। সেখানে বসেই তারা কোটা বিরোধী আন্দোলন কিভাবে শুরু করা যায় এবং কিভাবে এই আন্দোলনটিকে ক্রমান্বয়ে এগিয়ে নেওয়া যায়, আন্দোলনটিকে তীব্র থেকে তীব্রতর পর্যায়ে উপনীত করা যায়, এই বিষয়টি নিয়ে তারা একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেবে এই বিষয়টি নির্ধারিত হলো এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যাবে, গিয়ে ছাত্রদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করবে, ছাত্রদের সমর্থন আদায় করবে। তারপরই তারা কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে। সূত্রটি আরও জানিয়েছে যে গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন আলোচনায় মিলিত হলো এবং তারা আলোচনা চালিয়ে যাচ্ছিল, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্র নেতাদের প্রলোভন দেখিয়েছিলেন। কি প্রলোভন? যে এই আন্দোলনটিকে যদি সফল করতে পারে ছাত্রনেতারা, তাহলে তাদের প্রত্যেককে যুক্তরাষ্ট্রে বিনা খরচে লেখাপড়া করার সুযোগ করে দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের আশ্বস্ত করেছে যে যুক্তরাষ্ট্রে আমার কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেই সব ব্যবসায়িক প্রতিষ্ঠানে তোমাদের পার্ট টাইম কাজ করার বা চাকরি করার সুযোগ করে দেব। সেখান থেকে তোমরা যে বেতন পাবে সেই বেতন দিয়ে যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশে খুবই আয়েশি জীবন যাপন করতে পারবে। ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রলোভনটিকে লুফে নিয়েছিল। যাই হোক, পরবর্তীতে এই গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা, যাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রলোভন দেখিয়েছিলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন হলে ঘুরে ঘুরে সাধারণ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করল, অনুপ্রাণিত করল। তারপরই তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল। আন্দোলন নিয়ে তারা মাঠে নামল। প্রথম দিকে এই আন্দোলন বেশ কয়েকদিন শান্তিপূর্ণ ছিল, এটা বলাই চলে। তারপর একটা সময় থেকে এই শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার নির্দেশনা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গণ অধিকার পরিষদের নেতা নূর। ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির নেতাদের সাথে, জামায়াতে ইসলামের নেতাদের সাথে কথা বললেন এবং তাদের অনুরোধ করলেন এই ছাত্র আন্দোলনে তারা যাতে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করে এবং আন্দোলনের সাথে তাদের দলীয় নেতাকর্মী যারা আছে, বিশেষত সন্ত্রাসী বা ক্যাডার বাহিনীর সদস্য যারা আছে, তাদের যেন যুক্ত করে। বিএনপি জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে, ইন্ধনে, উৎসাহে
এই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তাদের দলীয় সমর্থন ব্যক্ত করল এবং তাদের দলীয় নেতাকর্মী, বিশেষ করে তাদের ক্যাডার বাহিনীর সন্ত্রাসী সদস্যদের এই আন্দোলনের সাথে যুক্ত করল। পাশাপাশি সারা বাংলাদেশে জঙ্গিবাদীদের যেসব সদস্যরা আড়ালে আবডালে লুকিয়েছিল তাদের ঢাকায় তুলে নিয়ে আসার জন্যে জামায়াতে ইসলামকে পরামর্শ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলাম পাশাপাশি বিএনপিও এই জঙ্গি গোষ্ঠীর লোকদের পুরো বাংলাদেশ থেকে ঢাকায় অবস্থান গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী জঙ্গি গোষ্ঠীর লোকজন ঢাকায় এসে সমবেত হয়েছে। তারপরেই ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির নেতারা, জামায়াতের নেতারা নূর মিলে বাংলা ব্লকেট এবং কমপ্লিট শাটডাউন নাম তুলে দিল ছাত্র নেতাদের হাতে, যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, এবং তাদেরকে পরামর্শ দিল বাংলা ব্লকেট নামে যাতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে, তার পরপরই যাতে তারা কমপ্লিট শাটডাউন নামে কর্মসূচি ঘোষণা করে। এই রাজনৈতিক নেতাদের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে ছাত্র নেতারা প্রথমে বাংলা ব্লকেট নাম দিয়ে অবরোধের কর্মসূচি ঘোষণা করল। সেই অবরোধের কর্মসূচিতে সাংঘর্ষিক ঘটনা ঘটল। সেই সাংঘর্ষিক ঘটনার প্রেক্ষিতে এই ছাত্র আন্দোলনের নেতারা কমপ্লিট শাটডাউন নামে কর্মসূচি ঘোষণা করল। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করার অন্যতম যে উদ্দেশ্য ছিল সেটি হলো পুরো বাংলাদেশব্যাপী এমন ধ্বংসযজ্ঞ চালাতে হবে যাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পর্যুদস্ত অবস্থায় পরিণত হয়। বাংলাদেশে সরকারের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে, অফিসগুলো আছে, ভবনগুলো আছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাঠামোগুলো আছে, এগুলোর উপরে হামলা চালাতে হবে, এগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে হবে এবং একটা পর্যায়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আন্দোলনকারীরা তাদের নেতৃত্বকে সামনে রেখে জঙ্গি গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, বিএনপি জামায়াতের যে সন্ত্রাসী গোষ্ঠী, তাদের বঙ্গভবন এবং গণভবন আক্রমণ করার মতো একটি সুযোগ তৈরি হয় এমন একটি ব্যবস্থা করে দিতে হবে। গণভবন, বঙ্গভবন তারা দখল করবে, এটি ছিল তাদের চূড়ান্ত লক্ষ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ অনুযায়ী যে সময়টাতে আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করেছে, কারফিউ জারি যদি না হতো আর একদিন সময় যদি তারা পেত, তাহলে তারা গণভবন এবং বঙ্গভবন আক্রমণ করত এমন পরিকল্পনাই তাদের ছিল। গণভবন আক্রমণ করে প্রয়োজনে শেখ হাসিনাকে যদি হত্যা করতে হয় তারা হত্যা করত। তারপর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করত, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করতেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন কারফিউ জারি হয় তার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস মানসিকভাবে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন কখন এই সন্ত্রাসী চক্র, জঙ্গি চক্র গণভবন, বঙ্গভবন আক্রমণ করে তাদের দখলে নেবে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। এই পরিবেশ পরিস্থিতি তৈরি হলেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।
কিন্তু তার বাড়া ভাতে ছাই পড়ল যখন সরকার কারফিউ জারি করল। তারপর ক্রমান্বয়ে আন্দোলন স্তিমিত হতে থাকলো। সন্ত্রাসীদের, জঙ্গিদের যে ধ্বংসের তাণ্ডব লীলা বা ধ্বংসের তাণ্ডব মহোৎসব, সেই মহোৎসবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সহযোগিতায় নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হলো। প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা অনুযায়ী গণভবন, বঙ্গভবন দখল করার সুযোগ তারা আর হাতের নাগালের মধ্যে পেল না। এর পরপরই কিংবা এই ধ্বংসযজ্ঞ চলাকালীন সময়েই ডক্টর ইউনূস প্রকাশ্যেই বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছে, বিশ্বের খ্যাতনামা লোকদের কাছে, যাদের সাথে তার ঘনিষ্ঠ পরিচয় বা ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে, তাদের চিঠির মাধ্যমে জানালো যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘন করছে সরকার, তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে প্রচণ্ডতম, প্রবলতম চাপ সৃষ্টি করার জন্যে তারা যেন বিবৃতি দেওয়া শুরু করে এবং এই সরকার ক্ষমতা ছেড়ে দিতে যাতে বাধ্য হয়, পদত্যাগের ঘোষণা দিতে যাতে বাধ্য হয়। সরকার পদত্যাগ করলেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি সামনে চলে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের জানিয়েছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার দায়িত্ব আমি গ্রহণ করতে রাজি আছি। অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালের অর্থাৎ 1/11-তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে 2 বছরের জন্যে ক্ষমতা দখল করে নিয়েছিল, সেই সরকারের 2 বছরের সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস জবাবে বলেছে, 2 বছরের জন্যে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করতে চাই না। যদি 5 বছর বা 10 বছরের জন্যে হয় তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বলছেন অন্তর্বর্তীকালীন সরকার সেটা যতদিনের জন্যেই হোক এই সরকারের প্রধানের দায়িত্ব তিনি গ্রহণ করবেন। বিষয়টি যখন জনগণের অনেকেই জানল এবং রাজনীতি বিশ্লেষকরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলো, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয়াবহ ধরনের একজন প্রতারক হিসাবে চিহ্নিত করল এবং তারা এ কথাটিও বলল, নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস এ ধরনের ভয়াবহ প্রতারণার আশ্রয় গ্রহণ করেই নোবেল পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাটপার আখ্যায়িত করেছেন এই ঘটনা পরম্পরা জানার পরে। অনেকে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাঙালির রাজনৈতিক ইতিহাসে অর্থাৎ বিশ্বাসঘাতকতার ইতিহাসে যে মির্জাফরের নাম, জিয়াউর রহমানের নাম, খন্দকার মোশতাকের নাম উল্লিখিত আছে ইতিহাসের কলঙ্ক হিসাবে, সেই সব বিশ্বাসঘাতকদের চেয়েও বড় ধরনের বিশ্বাসঘাতক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যখন তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তখন ক্ষমতায় ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে নিয়োগ দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করল। সেই বিএনপির সরকারের আমলে একমাত্র গ্রামীণ ব্যাংকের
সুদের ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা গ্রামীণ ব্যাংকের অধীনে ছিল না। আওয়ামী লীগ সরকার যখন 1996 সালে ক্ষমতাসীন হলো, তারপর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের আওতায় বহুমুখী ব্যবসা করার সুযোগ করে দিলেন, যার মধ্যে অন্যতম গ্রামীণ টেলিকম। তার মানে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে তিনি গ্রামীণ ব্যাংকের আওতায় যে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে বিপুল পরিমাণের অর্থের মালিক হয়ে গেলেন, এর পেছনে মূল অবদান হচ্ছে শেখ হাসিনার। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়াবহ ধরনের বিশ্বাসঘাতকতার আশ্রয় গ্রহণ করেছেন এবং শেখ হাসিনার সরকারের পতনের উদ্দেশ্যে বিএনপি, জামায়াত কিংবা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে যে আন্দোলন করেছে, অপরাজনীতি করেছে, তাদের সেই আন্দোলন এবং অপরাজনীতিকে নিয়মিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস উস্কানি দিয়েছেন, তাদের আন্দোলন এবং অপরাজনীতিকে বেগবান করার জন্যে উৎসাহিত করেছেন। শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার আক্রোশ থেকেই এবার বিএনপি জামায়াতের নেতৃত্বে ছাত্র আন্দোলনের উপর ভর করে বাংলাদেশ বিরোধী অশুভ চক্র সম্মিলিতভাবে যে ধ্বংসলীলায় মেতে উঠল, এই ধ্বংসলীলা পরিচালনার পরিকল্পনা প্রথম থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন এবং এই পরিকল্পনাটি বিএনপি জামায়াতের হাতে তুলে দিয়েছেন, ছাত্র নেতাদের হাতে তুলে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় আন্দোলনটি সহিংস আন্দোলনে পরিণত হয়েছে, সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে এবং গণভবন, বঙ্গভবন দখল করার মতো একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করার আন্দোলনের দিকে আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই সময়টাতে তিনি তার বিরুদ্ধে যে গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা বা গ্রামীণ টেলিকমের কর্মচারীরা অর্থ আত্মসাৎ এবং ট্যাক্স ফাঁকির মামলা করেছে, ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন এই মামলাগুলো থেকে তিনি রেহাই পাবেন না, তার সাজা হয়ে যাবে। এই বিষয়টি বুঝতে পেরেই তিনি আওয়ামী লীগ সরকারের পতনের বিষয়টি ত্বরান্বিত করার জন্যে ছাত্র আন্দোলনকে নির্দেশনা দিয়ে মাঠে নামিয়েছেন, পাশাপাশি বিএনপি, জামায়াত কিংবা অন্যান্য অশুভ চক্রের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মাঠে নামিয়েছেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেবলমাত্র তার ব্যক্তি স্বার্থে বাংলাদেশটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত হলেন, তাতে কি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সম্পদ হিসাবে বিবেচনা করতে পারি? তিনি তো বাংলাদেশের জন্যে এখন একটি বিস্ফোরা বড় ধরনের বোঝা হিসাবে আবির্ভূত হয়েছেন, এটা নিশ্চিত করেই বলা চলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।